হ্যালো। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া একটি রোগ। এই রোগটি আমাদের জিন ঘটিত, মানে রোগটি আমাদের নিজে থেকে হয় না। এই রোগটির জন্য জিন বাবা কিংবা মার কাছ থেকে যখন আমাদের দেহের মধ্যে প্রবেশ করবে, তার ফলে আমাদের কিন্তু দেহের মধ্যে এই রোগটি দেখা দেবে। তো এই রোগটি জিন ঘটিত রোগ। এই রোগটি আমাদের বংশ পরম্পরায় আমাদের মধ্যে পাওয়া যায়। হিমোফিলিয়া রোগটিকে বাংলায় বলা হয় রক্তক্ষরণ রোগ। কারণ হলো যে হিমোফিলিয়া রোগ যখন হবে তখন দেহের কোনো স্থান কেটে গেলে সে কেটে যাওয়া স্থান থেকে যখন রক্তক্ষরিত হবে সেই রক্তক্ষরণ হওয়া বন্ধ হবে না। কথার অর্থ হলো দেহের ক্ষত স্থানে রক্ত জমাট বাঁধবে না, তার ফলে দেহ থেকে অনবরত রক্ত ক্ষরিত হতে থাকবে এবং অবশেষে রক্তশূন্য হয়ে রোগী মারা যেতে পারে। তো হিমোফিলিয়া কথার অর্থ হলো বাংলা রক্তক্ষরণ রোগ। হিমোফিলিয়া একটি রোগ, এটি রক্তক্ষরণটা হচ্ছে বাংলা অর্থ। হিমোফিলিয়া রোগটি হয় জিনগত কারণে। এবার আমরা দেখে নেব যে হিমোফিলিয়া রোগটিকে মেন্ডেলীয় অস্বাভাবিকতাও বলা হয়। মেন্ডেলীয় অস্বাভাবিকতা কেন বলা হয়? কারণ হিমোফিলিয়া রোগের জন্য যে জিনটি দায়ী সেই জিনটি এক বংশ থেকে পরবর্তী বংশের মধ্যে যখন প্রবাহিত হয় তখন মেন্ডেলীয় সূত্রগুলো অনুসরণ করে প্রবাহিত হয়। মেন্ডেল যে সূত্র প্রদান করেছে আমাদের পৃথক ভ্রমণ সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্র, হিমোফিলিয়ার যে জিনটা সেই জিনটা যখন এক বংশ থেকে পরবর্তী বংশের মধ্যে যাবে তখন মেন্ডেলের দেওয়া সূত্রগুলো অনুসরণ করবে, তাই জন্য এটাকে বলা হয় মেন্ডেলীয় অস্বাভাবিকতা। ঠিক আছে, এবার আমরা দেখব যে আমাদের দেহের মধ্যে রক্ত জমাট বাঁধে না কেন, কারণ কি হয়। আমাদের দেহে রক্ত জমাট বাঁধার জন্য আমাদের রক্তে 13টি ফ্যাক্টর উপস্থিত। রক্ত জমাট বাঁধার জন্য আমাদের দেহের মধ্যে বা আমরা এখানে দেখে নেব যে রক্ত জমাট বাঁধা, যেটাকে ব্লাড ক্লটিং বলে, সেটার জন্য আমাদের দেহের মধ্যে 13টি ফ্যাক্টর উপস্থিত। এই ফ্যাক্টরগুলো ঠিকঠাকভাবে কাজ করলে আমাদের দেহে কোনো স্থান কেটে গেলে সে কেটে যাওয়া স্থানে রক্ত দ্রুত জমাট বাঁধে। কিন্তু যদি এই ফ্যাক্টরগুলোর মধ্যে স্পেশাল কিছু কিছু ফ্যাক্টর আছে তারা যদি উৎপাদন না হয়, এই যে ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো আসলে ধরুন প্রোটিন ধর্মী, এই ফ্যাক্টরগুলো উৎপাদন করে আমাদের দেহে উপস্থিত জিন। আমাদের দেহে উপস্থিত জিনগুলো যদি এই ফ্যাক্টর এর মধ্যে কিছু ফ্যাক্টর আছে সে ফ্যাক্টরগুলো উৎপত্তি বা উৎপন্ন করতে না পারে, তার ফলে কী হবে, আমাদের দেহের মধ্যে রক্ত জমাট বাঁধবে না, তার ফলে আমাদের দেহের মধ্যে রক্তক্ষরণ হতে শুরু করবে। তখনই আমরা বলবো হিমোফিলিয়া। হিমোফিলিয়া কথাটার অর্থ হলো যে আমাদের দেহে রক্ত জমাট বাঁধার জন্য কিছু ফ্যাক্টর কাজ করে, সে ফ্যাক্টরটা উৎপাদন হয় না বলে আমাদের দেহের মধ্যে রক্তক্ষরণ হতেই থাকে, রক্ত জমাট বাঁধে না। এখন আমরা দেখে নিব যে হিমোফিলিয়া, যেটাকে আমরা রক্তক্ষরণ রোগ বলছি, সেই রক্তক্ষরণ রোগটা আমাদের কয় প্রকার। তো আমরা দেখব সাধারণত হিমোফিলিয়া রোগটি 3 প্রকার আমরা দেখতে পাই। হিমোফিলিয়া রোগটি 3 প্রকার দেখতে হয়। একটা হচ্ছে হিমোফিলিয়া এ, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাবো হিমোফিলিয়া বি এবং আরেকটা দেখতে পাবো সেটা হচ্ছে হিমোফিলিয়া সি। সাধারণত আমরা 3 রকমের হিমোফিলিয়া রোগ দেখতে পাই। একটা রোগ হচ্ছে হিমোফিলিয়া এ, একটা রোগ হচ্ছে হিমোফিলিয়া বি, আর একটা রোগ হচ্ছে হিমোফিলিয়া সি। আমাদের দেহে রক্ত জমাট বাঁধার মধ্যে যে 13টি ফ্যাক্টর আছে তার মধ্যে যখন ফ্যাক্টর 8 অনুপস্থিত, সেই ফ্যাক্টর 8-এর নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। এই ফ্যাক্টর 8 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরটা যখন আমাদের দেহে রক্তে উৎপাদন হবে না বা আমাদের দেহে রক্তে থাকবে না, এই 13টি ফ্যাক্টরের মধ্যে 8 নম্বর ফ্যাক্টরটি এটি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা যদি আমাদের দেহের মধ্যে উপস্থিত না থাকে তাহলে আমাদের দেহে কোনো স্থান যদি কেটে যায়, সেই কেটে যাওয়া স্থান থেকে আমাদের রক্ত অনবরত ক্ষরণ হতে থাকবে। সেই ঘটনাটাকে বলা আমাদের হিমোফিলিয়া এ। এই হিমোফিলিয়া একে আমাদের বলা হয় রয়্যাল হিমোফিলিয়া বলা হয়, রয়্যাল
হিমোফিলিয়া, ঠিক আছে। কারণ এই হিমোফিলিয়া এই রোগটি ইংল্যান্ডের রাজপরিবারে রানী ভিক্টোরিয়ার মধ্যে প্রথম খুঁজে পাওয়া হয়েছিল, তাই জন্য এটাকে আমাদের রয়্যাল হিমোফিলিয়াও বলা হয়, ঠিক আছে। এরপর আমরা দেখব যে হিমোফিলিয়া বি কোন হিমোফিলিয়া, এটাকে সাধারণত বলা হয় ফ্যাক্টর 9। আমাদের যে 13টি ফ্যাক্টর আছে সেই 13টি ফ্যাক্টরের মধ্যে ফ্যাক্টর 9 যদি অনুপস্থিত থাকে, তার ফলে আমাদের যে রোগটি হয় সেটাকে বলছে আমাদের হিমোফিলিয়া বি। এই ফ্যাক্টর 9 হিমোফিলিয়ার নাম হচ্ছে আমাদের প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। এটা হচ্ছে আমাদের 9 নম্বর ফ্যাক্টর। এই 9 নম্বর ফ্যাক্টর নাম হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। এই প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট না থাকার জন্য আমাদের রক্ত জমাট বাঁধে না, তখন আমাদের যে হিমোফিলিয়াটা হয় সেটা হচ্ছে হিমোফিলিয়া বি। এই হিমোফিলিয়া বিটাকে আমাদের আবার বলা হয়, এই হিমোফিলিয়া বির জন্য যে ফ্যাক্টরটা দায়ী সেই ফ্যাক্টরটাকে আবার বলা হয় ক্রিস্টমাস ফ্যাক্টর। এরপর যে হিমোফিলিয়াটা থাকছে সেই হিমোফিলিয়া যে আমাদের হচ্ছে সেটা হচ্ছে হিমোফিলিয়া সি। এই হিমোফিলিয়া সি যে আমাদের ফ্যাক্টরটি অনুপস্থিতির জন্য সে ফ্যাক্টরটার নাম হচ্ছে আমাদের ফ্যাক্টর 11। এই ফ্যাক্টর 11কে আমাদের বলা হয় প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। এই প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট না থাকার জন্য আমাদের তৈরি হয় হিমোফিলিয়া সি। আমরা সাধারণত সবথেকে বেশি যেটা দেখতে পাই সেটা হচ্ছে হিমোফিলিয়া এ। ফ্যাক্টর 8 নম্বর না থাকার জন্য আমাদের যেটা হয় সেটাকে আমাদের রয়্যাল হিমোফিলিয়া বলা হয়। তার থেকে কম থাকে আমাদের হিমোফিলিয়া বি, যেটা ফ্যাক্টর 9 বা ফ্যাক্টর 9-এর অনুপস্থিতিতে, যেটা ক্রিস্টমাস ফ্যাক্টর বলা হয় বা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্টও বলা হয়। এবং সবথেকে কম যে পরিমাণ আমরা হিমোফিলিয়াটা দেখতে পাই খুবই কম, সেটা হচ্ছে ফ্যাক্টর 11-এর অনুপস্থিতিতে। সেই ফ্যাক্টর 11-এর নাম হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। এই 3 প্রকার আমরা হিমোফিলিয়া দেখতে পাই। এইবার আমরা একটা জিনিস দেখে নেব যে হিমোফিলিয়া রোগের জন্য যে জিন, সেই জিনটি আমাদের উপস্থিত থাকে সেক্স ক্রোমোজোমের উপর। এই হিমোফিলিয়ার দায়ীর জন্য যে জিন, ধরে নিলাম হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিন, যে জিনটি আমাদের হিমোফিলিয়া রোগের জন্য রেসপন্সিবল, সেই জিনটাকে আমরা সাধারণত দুটো ছোট হাতের অ্যালিল দিয়ে চিহ্নিত করলাম। একজোড়া অ্যালিল একটি জিন বহন করে, দুটো ছোট হাতের অ্যালিল এইচ, এইটা হলো একটা জিন। এই জিনটা আমাদের হিমোফিলিয়া রোগ বহন করে। এবং এই হিমোফিলিয়া রোগের যে জিনটি বা অ্যালিলগুলো আমাদের অবস্থান করে এক্স ক্রোমোজোমের উপর, এক্স ক্রোমোজোমের উপর। তার জন্য এদের আমাদের বলা হয় সেক্স লিঙ্কড জিন। সেক্স লিঙ্কড জিনও বলে। এই হিমোফিলিয়া রোগের জন্য যে জিন, সেই জিনটা হচ্ছে আমাদের প্রচ্ছন্নধর্মী। জিন, ঠিক আছে। তো আমরা এখানে দেখলাম যে হিমোফিলিয়া রোগের জিনটি হচ্ছে প্রচ্ছন্নধর্মী এবং এই জিনটি আমাদের এক্স ক্রোমোজোমের উপর অবস্থান করে। এরপর আমরা দেখে নেব যে হিমোফিলিয়া এর এই যে 8 নম্বর ফ্যাক্টর উৎপাদনকারী যে জিনটি, সেটি আমাদের এক্স ক্রোমোজোমের উপর অবস্থান করছে। হিমোফিলিয়া 9 নম্বর ফ্যাক্টর উৎপাদনকারী যে জিনটি, সেটাও আমাদের এক্স ক্রোমোজোমের উপর অবস্থান করছে। কিন্তু একটা ব্যতিক্রম এখানে আছে। হিমোফিলিয়া সি
সেইটা উৎপাদনকারী জিনটি কিন্তু এক্স ক্রোমোজোমের উপর অবস্থান করে না, এটা হচ্ছে আমাদের অটোজোমের উপর অবস্থান করে। এর জিনটা অটোজোম বাহিত জিন, এটা আমরা মাথায় রাখবো। হিমোফিলিয়ার জন্য যে জিনগুলো, সেই জিনগুলো সর্বপ্রথমে হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি, এই দুটোর জন্য যে জিন, সেই দুটো জিন কিন্তু আমাদের এক্স ক্রোমোজোমে অবস্থান করছে। কিন্তু হিমোফিলিয়া সি এর জন্য দায়ী যে জিনটা, সেটা কিন্তু আমাদের মানে এই দুটো ক্রোমোজোমের জন্য, এই দুটো রোগের জন্য যে জিন, সেটা আমাদের এক্স ক্রোমোজোমের অবস্থান করছে। কিন্তু আমাদের হিমোফিলিয়া সি যেটা, সেটা কিন্তু আমাদের অটোজোমের উপর অবস্থান করছে। এটা কিন্তু আমরা পরিষ্কার মাথায় রাখবো, এর মধ্যে যেন কোনো সমস্যা না হয় বা অসুবিধা না হয়, ঠিক আছে। আমাদের হিমোফিলিয়া রোগটি হচ্ছে এক্স ক্রোমোজোমের অবস্থিত বা সেক্স লিঙ্ক জিন, এবং এই জিনটি হচ্ছে আমাদের প্রচ্ছন্নধর্মী, ঠিক আছে। এবার আমরা এখানে কয়েকটা জিনিস জানবো, সেই জিনিসগুলো কী কী। 1 নম্বর আমরা দেখব যে পুরুষদের দেহের মধ্যে একটা এক্স থাকে, মহিলাদের দেহের মধ্যে দুটো এক্স থাকে। ধরে নিলাম আমরা এখানটায় মহিলার এক্স ক্রোমোজোম, এখানে লিখলাম আমরা পুরুষের সেক্স ক্রোমোজোম। তো মহিলা দেহের মধ্যে স্বাভাবিক দুটো বড় হচ্ছে এইচ কিন্তু স্বাভাবিক জিনের নির্দেশ করে। তো মহিলার দুটো এক্সের উপর দুটো বড় হাতের এইচ দিলাম, তার ফলে মহিলাটা হয়ে যাবে আমাদের স্বাভাবিক। এখানে এক্সের উপর একটা এইচ দিলাম, এখানে আমাদের পুরুষটা হয়ে যাবে স্বাভাবিক পুরুষ, এটা হবে স্বাভাবিক মহিলা, ঠিক আছে। এরপর আমরা দেখব একটা এক্স দুটো এক্স, এর উপর একটা বড় হাতের এইচ আর একটা ছোট হাতের এইচ, ঠিক আছে। একজোড়া অ্যালিল একটা জিন প্রকাশ করে। এইখানে আমাদের একটা অ্যালিল আসলো, ঠিক আছে। যখন আমাদের একটা অ্যালিল থাকবে, মহিলাদের দেহের মধ্যে যেহেতু দুটো এক্স থাকে, দুটো এক্সের মধ্যে যদি একটা এক্সের মধ্যে আমাদের রোগের অ্যালিলটা দেখতে পাই, অপর এক্সের মধ্যে যদি রোগের অ্যালিলটা না থাকে, স্বাভাবিক থাকে, তখন সেক্ষেত্রে মহিলাটা হয়ে যাবে আমাদের বাহক, মানে আমাদের রোগের জিন বহন করছে, কিন্তু ওর মধ্যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, রোগ প্রকাশ পাবে না। তাই জন্য ওকে আমরা বলবো স্বাভাবিক। স্বাভাবিক কেন বলছি? কারণ ওর মধ্যে রোগ দেখা দেবে না, কিন্তু ওর মধ্যে জিন দেখা দেবে, তাই জন্য কী বলছি আমরা বাহক। মহিলাদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোমের উপর যদি একটা আমাদের অ্যালিল থাকে আর একটা এক্স ক্রোমোজোমের উপর যদি না থাকে, তখন মহিলাটাকে আমরা বলবো বাহক, ঠিক আছে। এরপর মহিলাদের ক্ষেত্রে দেখা হলো দুটো এক্সের উপর আমাদের দুটো অ্যালিল আছে, রোগগ্রস্ত জিনের অ্যালিল, তখন আমরা মহিলাটাকে বলবো রোগী। এই আমরা ছকটা ভালোভাবে মাথায় রাখবো, আমরা এটাকে বলবো রোগী। পুরুষের ক্ষেত্রে যদি আমরা দেখি, পুরুষের ক্ষেত্রে একটি এক্স থাকে, একটি ওয়াই থাকে। একটি এক্সের উপর আমাদের একটা স্বাভাবিক এইচ আছে, তাহলে পুরুষটা স্বাভাবিক, এবং এর উপর যদি একটি ছোট হাতের এইচ থেকে যায়, তাহলে পুরুষটা হয়ে যাবে আমাদের রোগী। এই অবস্থাটাকে আমাদের হেমিজাইগাস অবস্থা বলা হয়, মানে পুরুষ হেমিজাইগাস অবস্থাতে কী হয়ে যায়, রোগী হয়ে যায়। বলছি কেন হেমিজাইগাস বলা হয়? কারণ একজোড়া অ্যালিলের মধ্যে একটি অ্যালিল উপস্থিত থাকা সত্ত্বেও পুরুষের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, রোগটি প্রকাশ পেয়ে যাচ্ছে। কেন? কারণ যেহেতু পুরুষের মধ্যে একটি এক্স ক্রোমোজোম আছে, তাই জন্যই ওর একটি আমাদের হিমোফিলিয়ার জন্য যে অ্যালিল, সেটা উপস্থিত থাকলেও আমাদের প্রকাশ পেয়ে যাচ্ছে, তাই জন্য সেটাকে বলছে আমাদের হেমিজাইগাস অবস্থা।
হেমিজাইগাস অবস্থা। ঠিক আছে, মহিলাদের ক্ষেত্রে আমাদের হেমিজাইগাস অবস্থাতে কী হচ্ছে, আমাদের বাহক কিন্তু আমাদের এই যে অবস্থা, যে অবস্থাতে আমাদের দুটো এক্স ক্রোমোজোমের উপর দুটোই আমাদের রোগগ্রস্ত জিন আছে, তখন সেটাকে আমরা বলবো হোমোজাইগাস। হোমোজাইগাস। ঠিক আছে, এই জায়গাটা আমরা পরিষ্কার ভালোভাবে মাথায় রাখবো। এই জায়গাটা পরিষ্কার ভালোভাবে মাথায় রাখলে এরপর থেকে আমাদের কিছু কিছু হিসাব বের করতে দেয় পরীক্ষায়, সেই জিনিসগুলো আমরা খুব ইজিলি করতে পারবো বা ভালোভাবে দেখাতে পারবো। এখন আমরা দেখব যে ক্রিস ক্রস উত্তরাধিকার জিনিসটা কি। যে সমস্ত জিন এক্স ক্রোমোজোমের উপর বা সেক্স ক্রোমোজোমের উপর অবস্থান করবে তাদের এক বংশ থেকে পরবর্তী বংশে প্রবাহিত হয় ক্রিস ক্রস উত্তরাধিকার অনুসারে। এখন আমরা দেখব যে ক্রিস ক্রস উত্তরাধিকার জিনিসটা কি। আমরা এখন আলোচনা করব ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে আমরা কি বুঝি। ক্রিস ক্রস উত্তরাধিকার। ক্রিস ক্রস উত্তরাধিকার আমরা এখন দেখব যে ক্রিস ক্রস উত্তরাধিকার জিনিসটা কি। সেক্স ক্রোমোজোমের উপর অবস্থিত জিন এক বংশ থেকে পরবর্তী বংশে প্রবাহিত হয় ক্রিস ক্রস উত্তরাধিকার সূত্র মেনে। এখন আমরা দেখি যে ক্রিস ক্রস উত্তরাধিকার জিনিসটা কি। সাপোজ ধরে নেওয়া হোক যে স্বাভাবিক মাতা, রোগী পিতা, তার ফলে কী হবে, স্বাভাবিক মাতা এবং রোগী পিতা হলে কী হবে, মাতার মধ্যে দুটো এক্স, পিতার মধ্যে একটি এক্স একটি ওয়াই। ঠিক আছে, এর উপর আমাদের বড় হাতের দুটো এইচ থাকবে যেহেতু স্বাভাবিক, আর রোগী পিতার জন্য আমাদের একটি এক্সের উপর একটি এইচ থাকবে। ঠিক আছে, এরপর এদের বিবাহ হলে মানে পিতামাতার যে সন্তানগুলো আসবে সে সন্তানের মধ্যে ধরে নেওয়া হয় একটি সন্তান মেয়ে একটি সন্তান ছেলে। তো আমরা এইখান থেকে একটা এক্স নিব, আর এইখানে পিতার দুটো এক্স আছে, একটা এক্স যাবে মেয়ের কাছে, একটা ওয়াইটা যাবে ছেলের কাছে। তো এইভাবে আসলো, তাহলে এই এক্স আর এই এক্স, একটার উপর আমাদের রোগগ্রস্ত জিন আর একটার উপর হচ্ছে আমাদের স্বাভাবিক জিন। ঠিক আছে, আর এই দিকটায় একটু লাইট কম হয়ে যাচ্ছে, এই দিকটায় আমরা দেখতে পাবো যে এই এক্স আর এই ওয়াই, এক্স অ্যান্ড ওয়াই, এখানে আমরা এইচটা ব্ল্যাক দিই, তাহলে আমরা এখানে একটা মেয়ে পেলাম, এখানে একটা ছেলে পেলাম। তাহলে মেয়েটা হয়ে যাচ্ছে আমাদের বাহক, এটাকে আমরা কী বলছি, বাহক কন্যা। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক পুত্র। এরপর এই বাহক কন্যার সাথে যদি আমাদের নর্মাল বা স্বাভাবিক একটা লোকের বিবাহ হয় তাহলে কী হবে, তাহলে আমরা দেখতে পাবো যে এই এক্স এবং এই এক্স যুক্ত হয়ে আমাদের
কন্যা, দুটোর মধ্যেই বড় হাতের এইচ আছে। আর এই এক্স, এই ওয়াই, এখানে রোগী জিন আর এটা হচ্ছে ওয়াই। তো এটা হয়ে গেল আমাদের পুত্র। ঠিক আছে, এটা হলো আমাদের কন্যা, এটা হলো পুত্র। এইখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে পিতার মধ্যে রোগ ছিল, সেই রোগের জিনটা পরবর্তী বংশের মধ্যে মেয়ের মধ্যে গেল, পরবর্তী বংশে মেয়ের মধ্যে সেই জিনটা আসলো। তারপর এই মেয়েটার যখন বিয়ে হবে, এই মেয়ের মধ্যে এই জিনটা যাবে তার ছেলের মধ্যে। তো ব্যাপারটা এরকম, পিতা থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, ছেলে থেকে আবার যদি এর বিয়ে হয় তাহলে এর এই জিনটা আবার মেয়ের মধ্যে, আবার মেয়ের যদি বিয়ে হয় আমার ছেলের মধ্যে, এরকম করে যখন প্রবাহিত হবে তখন সেই আমাদের উত্তরাধিকারটাকে বলা হয় ক্রিস ক্রস উত্তরাধিকার। ঠিক আছে, যে বাবার বৈশিষ্ট্য মেয়ের মধ্যে, মেয়ের বৈশিষ্ট্য তার ছেলের মধ্যে, ছেলের বৈশিষ্ট্য তার মেয়ের মধ্যে, এইভাবে যাবে। মার বৈশিষ্ট্য ছেলের মধ্যে, ছেলের বৈশিষ্ট্য তার মেয়ের মধ্যে, এরকম করে কী আমাদের চেঞ্জ হতে হতে যাবে। এই ঘটনাটাকে বলে আমাদের ক্রিস ক্রস উত্তরাধিকার। ঠিক আছে, এরপর আমরা দেখব যে চেকার বোর্ড কীভাবে, চেকার বোর্ড আমাদের হিমোফিলিয়ার বের করব এবং সেখান থেকে কীভাবে হিসাবগুলো আমরা বের করব। কারণ পরীক্ষাতে আমাদের কিছু চেকার বোর্ড করতে দেবে, বিশেষ করে এই হিমোফিলিয়া রোগের জন্য। তো প্রথমে আমাদের এই হিমোফিলিয়া চেকার বোর্ডের কিছু কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলো লিখে নিই। সাপোজ বলা গেল যে বাহক মাতার সাথে স্বাভাবিক পিতার আমাদের ক্রস করানোর ফলে কত যে সন্তানগুলো জন্মগ্রহণ করবে তাদের মধ্যে কয়জনের মধ্যে আমাদের রোগ দেখা দিবে। কিংবা আমাদের এইভাবে বলতে পারি যে স্বাভাবিক মাতার রোগী পিতার সংক্রমণের ফলে বা ক্রসের ফলে কত প্রকারের সন্তান রোগী উৎপাদন হবে, কত প্রকার ছেলে রোগী উৎপাদন হবে বা কত প্রকারের মেয়ে রোগী উৎপাদন হবে। ঠিক আছে, এখানে আমাদের কয়েকটা জিনিস আছে, যে জিনিসগুলো আমি বলছি। কিংবা আমাদের এরকমভাবে বলতে পারি যে রোগী মাতার সাথে স্বাভাবিক পিতা। এই জিনিসগুলো করার আগে আমরা একটা জিনিস পরিষ্কার করে নেব যে বাহক মাতা কথাটা অর্থ হলো আমাদের দুটো এক্স থাকবে, দুটো এক্সের উপর একটা বড় হাতের এইচ থাকবে, একটা ছোটো হাতের এইচ থাকবে। স্বাভাবিক মাতার ক্ষেত্রে আমাদের দুটো এইচ থাকবে, দুটোর মধ্যে আমাদের বড় হাতের দুটো এইচ থাকবে। রোগী মাতার ক্ষেত্রে আমাদের দুটো এক্স থাকবে, দুটোর উপরে আমাদের ছোটো হাতের দুটো এইচ থাকবে। ঠিক আছে, স্বাভাবিক পিতা বলতে একটা এক্স থাকে, একটা ওয়াই থাকে, এক্সের উপর বড় হাতের এইচ থাকবে। রোগী পিতা বলতে একটা আমাদের এক্স থাকছে, একটা ওয়াই থাকছে, আমাদের এর মধ্যে একটা ছোটো হাতের এক্স থাকবে। আর স্বাভাবিক পিতা বলতে আবার এক্স ওয়াই, এর মধ্যে বড় হাতের এইচ। ঠিক আছে, আমরা এবার চেকার বোর্ড বের করব। স্বাভাবিক এই প্রথম যে হিসাবটা, সে প্রথম হিসাবটা বের করি। প্রথম হিসাবটা বের করতে হলে আমাদের স্বাভাবিক, আমাদের এটাকে এ দিয়ে চিহ্নিত করে নিলাম, এটাকে এ। ঠিক আছে, প্রথম হিসাবটা যদি বের করি, স্বাভাবিক বাহক মাতার সাথে আমরা মন করছি স্বাভাবিক পিতা। চেকার বোর্ডটা কেমন আসবে? চেকার বোর্ডটা ঠিক আমাদের এরকম আসবে। ঠিক আছে, এখানে আমরা দেখব যে এখান থেকে দুটো গ্যামেট পাচ্ছে, এখান থেকে দুটো গ্যামেট পাচ্ছে, এখানে পুরুষের চিহ্ন, এখানে মহিলার চিহ্ন। পুরুষের এটা এখান থেকে দুটো গ্যামেট, একটা গ্যামেট হচ্ছে এটা, একটা গ্যামেট হচ্ছে এটা, এখান থেকে দুটো গ্যামেট।
একটা গ্যামেট হচ্ছে এটা, একটা গ্যামেট হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে আমরা গুণ করব, এটা এটা, এই দুটোর মধ্যে গুণ করব, এই দুটোর মধ্যে গুণ করব, এই দুটোর মধ্যে গুণ করব। এর ফলে আমরা 4টি সন্তান পেলাম, ঠিক আছে। এখানে আমাদের জিজ্ঞাসা করার দুই রকমের কোশ্চেন হতে পারে। হয়তো এরকম বলতে পারে যে কত পার্সেন্ট সন্তান রোগী, এটা এক রকমের প্রশ্ন। কিংবা আমাদের এরকম বলতে পারে যে কত পার্সেন্ট পুত্র সন্তান রোগী, বা কত পার্সেন্ট কন্যা সন্তান রোগী, ঠিক আছে। আমাদের প্রশ্ন করার দুই রকমের নিয়ম হতে পারে। কত পার্সেন্ট সন্তান যখন রোগী জিজ্ঞাসা করবে তখন আমরা কী বলবো, টোটাল 4টে সন্তান বেরোলো, টোটাল 4টে সন্তানকে আমরা 100% ধরে নেব। এই 4টে সন্তানের মধ্যে যে কয়টা সন্তান রোগী বেড়েছে সেটা আমরা দেখিনি। এটা তো স্বাভাবিক আছে, এটাও স্বাভাবিক আছে, এটা আমাদের বাহককে আমরা রোগ ধরবো না, বাহককে স্বাভাবিক ধরবো, ঠিক আছে। তার মানে এটাই থাকলো আমাদের একটা রোগী। 4টাকে আমরা 100%, তার মধ্যে একটা হয়ে যাচ্ছে আমাদের রোগী, তখন আমরা বলবো যে 25% সন্তান রোগী। যখন সন্তান বলবে জেনারেল সন্তান, ছেলেও না মেয়ে না, তখন কিন্তু 4টার মধ্যে একটা সন্তানকে আমরা রোগী পাচ্ছি, তখন একটাকে আমরা 25% বলছি। এবার যদি উল্লেখ করে দেয় যে পুত্র সন্তান, ঠিক আছে, কতটা রোগী, তো 4টার মধ্যে আমাদের 2টো কন্যা 2টো পুত্র, তো 2টো পুত্রকে তখন 100% ধরে নেব। আর 2টো পুত্রের মধ্যে একটা পুত্র যদি আমাদের রোগী হয় তখন আমরা বলবো 50% রোগী, আর একটা পুত্র স্বাভাবিক মানে 50% স্বাভাবিক, ঠিক আছে। তখন আমরা বলবো একটা আমাদের 50% পুত্র রোগী, আর 50% পুত্র বলবো আমরা স্বাভাবিক। যখন আমাদের পুত্র উল্লেখ করে দিবে, কিংবা আমাদের যদি কন্যা উল্লেখ করে দেয়, সে কন্যার ক্ষেত্রেও আমরা দেখে নেব যে 2টো কন্যা আছে, 2টো কন্যাকে 100%, 2টো কন্যার মধ্যে একটা কন্যা একদম স্বাভাবিক, একটা কন্যা বাহককে স্বাভাবিক ধরা হয়। তার মানে 2টো কন্যার মধ্যে আমাদের 2টো কন্যাই সুস্থ, তাই জন্য আমরা বলবো যে 100% কন্যা স্বাভাবিক, ঠিক আছে। কমা দিয়ে লিখব 0% কন্যা রোগী। এই প্রশ্ন করার দুটো আমাদের ট্যাকটিক্স থাকে, ঠিক আছে। হয় আমাদের এরকম জিজ্ঞাসা করে যে কত পার্সেন্ট সন্তান রোগী, টোটাল সন্তান যখন জিজ্ঞাসা করবে ছেলেও না মেয়ে না, তখন আমরা 4টার মধ্যে যে কয়টা সন্তান রোগী হবে সেটাকে আমরা পার্সেন্টেজ বের করে আমরা লিখে দেবো। কিন্তু আমাদের হিমোফিলিয়ার ক্ষেত্রে কিংবা বর্ণনার ক্ষেত্রে এরকম টাইপের কোশ্চেন করবে যে কত পার্সেন্ট পুত্র বা কত পার্সেন্ট কন্যা। তো 2টো পুত্রকে আমরা তখন 100% ধরে নেবো, একটা হয়ে গেলে 50, আর একটা ঠিক থাকলে 50% স্বাভাবিক। এবং 2টো মেয়েকে আমরা 100% ধরে নেবো। যদি একটা মেয়ের রোগ হয় তাহলে আমরা 50% রোগী আর 50% স্বাভাবিক, এইভাবে লিখবো। তো আমাদের সাধারণত এই হিসাবে কোশ্চেনটাই করে থাকে যে কত পার্সেন্ট পুত্র সন্তান রোগী, কত পার্সেন্ট কন্যা সন্তান রোগী, ঠিক আছে। আর এইভাবে কোশ্চেনটা করে থাকে সাধারণত থ্যালাসেমিয়ার ক্ষেত্রে। থ্যালাসেমিয়া যেহেতু অটোজমের উপর অবস্থান করে, তাই জন্য অটোজম দেখে আমরা কখনো বলতে পারি না যে ছেলে কয়টা হচ্ছে আর মেয়ে কয়টা হচ্ছে, কিন্তু এক্স ক্রোমোজোম দেখে আমরা ছেলে মেয়ে বুঝতে পারি। এবং তাই জন্য এই হিমোফিলিয়া রোগটা আমাদের এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত, তাই জন্য আমাদের হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে বিশেষ করে পড়াশোনা করে আমাদের এইভাবে যে পুত্র সন্তান কয়টা রোগী এবং কন্যা সন্তান কয়টা রোগী, ঠিক আছে। ঠিক এইরকমভাবেই আমাদের বাকি যে 2টো ছক আছে সেই 2টো ছকও আমরা করতে পারবো। তো আমাদের এই হিমোফিলিয়া থেকে এই ছকটা মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, খুবই পড়াশোনা করে শর্ট কোশ্চেনের মধ্যে যে কত পার্সেন্ট ছেলে স্বাভাবিক হবে, কত পার্সেন্ট মেয়ে স্বাভাবিক হবে। আমাদের উচ্চ মাধ্যমিকেও থাকে কিছু কম বেশি, ঠিক আছে। তো আমরা এই জায়গাটা একটু ভালো করে দেখব, ভালো করে মাথায় রাখবো, ঠিক আছে। এই রকম ছকটা আমাদের পরের 2টো হিসাবেও আমরা করতে পারবো, ঠিক সেম বসবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এইটা আমরা এখন তাহলে কী পড়লাম, এখন পড়লাম আমরা হিমোফিলিয়াটাকে মেন্ডেলীয় আমাদের অস্বাভাবিকতা বলে রক্ত জমাট বাঁধার জন্য থাইরয়েড ফ্যাক্টর, সেই থাইরয়েড ফ্যাক্টর অনুপস্থিতির জন্য আমাদের কিন্তু এই হিমোফিলিয়া রোগ হয়। ফ্যাক্টরগুলির অনুপস্থিতির জন্য আমাদের এই রোগ হয়, ঠিক আছে।
তার মধ্যে 8 নম্বর ফ্যাক্টর না থাকলে হিমোফিলিয়া এ, 9 নম্বর ফ্যাক্টর না থাকে হিমোফিলিয়া বি, আর 1 নম্বর ফ্যাক্টর না থাকে হিমোফিলিয়া সি। তার জন্য 8 নম্বর এবং 9 নম্বর ফ্যাক্টর উৎপাদনকারী যে জিনগুলো, সেই জিনগুলো আমাদের এক্স ক্রোমোজোমের উপর অবস্থান করে, কিন্তু 11 নম্বর ফ্যাক্টরকারী যে জিনটি, সেই জিনটি উৎপাদন করে আমাদের অটোজোম। তাই জন্য এটাকে আমাদের অটোজোম বাহিত লিখে দেওয়া হয়। সাধারণত আমরা এই দুটো কিন্তু এক্স ক্রোমোজোম, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের অটোজোম, এটা কিন্তু মাথায় রাখবো। এরপর হিমোফিলিয়া রোগীর জন্য যে জিনটি দেয়, সেই জিনটি হচ্ছে আমাদের এই জিনটি, দুটো ছোটো হাতের এইচ, প্রচ্ছন্নধর্মী এই জিনটি। আর এক্স ক্রোমোজোম অবস্থিত জিনকে সেক্স লিঙ্কড জিন বলা হয়। আর এই জিন আমাদের হিমোফিলিয়ার জিন আমাদের এক্স ক্রোমোজোমে অবস্থান করে। হিমোফিলিয়ার জিন আমাদের এক্স ক্রোমোজোমে অবস্থান করে, তাই জন্য হিমোফিলিয়ার জিনকে আমাদের সেক্স লিঙ্ক জিনও বলতে পারি। তারপর আমরা এইভাবে দেখে নেব যে স্বাভাবিক মহিলার ক্ষেত্রে আমাদের এক্স ক্রোমোজোম দুটো থাকে, দুটোর উপরে কিন্তু আমাদের বড় হাতের এইচ থাকবে, এটা স্বাভাবিক। যদি দুটো বড় হাতের এইচের জায়গায় একটা বড় হাতের এইচ একটা ছোটো হাতের এইচ, তখন সেটাকে আমরা বাহক বলি। আর যদি দুটো ছোটো হাতের এইচ থাকে, তখন সেটাকে আমরা রোগী বলো মহিলাকে, আর সেটা হচ্ছে আমাদের হোমোজাইগাস। আর ছেলেদের ক্ষেত্রে আমাদের একটা এক্স একটা ওয়াই থাকে, তার জন্য একটা স্বাভাবিক বড় হাতের এইচ থাকলে স্বাভাবিক, আর একটা ছোটো হাতের এইচ থাকলে আমাদের কী হয়ে যায়, রোগী হয়ে যায়। সেইটাকে আমাদের হেমিজাইগাস বলে, মানে একজোড়া অ্যালিলের একটা অ্যালিল থাকলেই আমাদের সেটা রোগী হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে, সেটাকে হেমিজাইগাস বলে। আর এই জন্যই বলা হয় যে ছেলেদের এই হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, ছেলেরা সব থেকে বেশি আক্রান্ত, ঠিক আছে, হেমিজাইগাসের জন্য। আর মহিলাদের ক্ষেত্রে দুটো এক্সের উপরেই দুটো ছোটো হাতের এইচ আসবে, তাই জন্য আমাদের এই মহিলাদের ক্ষেত্রে সাধারণত এই রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম। সাধারণত বলা হয় 10,000 জনের মধ্যে একজন ছেলের এই রোগে আক্রান্ত হয়, আর 10 কোটির মধ্যে একটি মেয়ে আক্রান্ত হয় এই রোগে, ঠিক আছে। এরপর আমাদের যে সমস্ত জিনগুলো এক্স ক্রোমোজোমে অবস্থিত, তাদের বংশ এক বংশ থেকে পরবর্তী বংশে প্রবাহিত হয় ক্রিস ক্রস অনুসারে। যেমন ধরুন এটা পিতা এটা মাতা, এর ফলে যে আমাদের এই যে বংশটা, সেটা আমাদের ফার্স্ট জেনারেশন বলে F1, ঠিক আছে। এরপর এর বিয়ে হলে তারপর যেটা তৈরি হবে সেটাকে আমাদের বলা হয় আমাদের সেকেন্ড জেনারেশন, সেটাকে বলা হয় আমাদের F2, ঠিক আছে। তো আমরা এখানে কি দেখলাম যে পিতার কোনো জিন সেটা বাহিত হয় কন্যার মধ্যে, আবার কন্যার সেই জিনটা বাহিত হয় তার পুত্রের মধ্যে। এরকম করে যখন প্রবাহিত হয় পিতার জিন কন্যার মধ্যে, কন্যার জিন তার পুত্রের মধ্যে, মাতার জিন পুত্রের মধ্যে, সেই পুত্রের জিন তার কন্যার মধ্যে যখন বাহিত হবে, তখন সেটাকে আমরা বলবো ক্রিস ক্রস। এইভাবে যখন আমাদের জিন এক বংশ থেকে বড় বংশের মধ্যে প্রবাহিত হবে, সেটাকে আমরা কী বলবো, ক্রিস ক্রস উত্তরাধিকার বলবো। যেমন এখানে দেখেন পিতার রোগের জিনটা সেটা আমাদের নেক্সট জেনারেশনে যাচ্ছে কন্যার মধ্যে, এবং কন্যার সেই জিনটা নেক্সট জেনারেশনের মধ্যে যাচ্ছে আবার পুত্রের মধ্যে, ছেলে থেকে মেয়ে থেকে আবার ছেলে, আবার এই যদি আবার বিয়ে করে এর এই জিনের বৈশিষ্ট্যটা আবার যাবে মেয়ের মধ্যে, এবং তার যদি আবার বিয়ে হয় তার সে বৈশিষ্ট্য যাবে আবার ছেলের মধ্যে, এরকম করে ক্রস করে যাবে, তাই জন্য এটাকে বলে আমাদের ক্রিস ক্রস। এরপর আমরা এখানে দেখে নিলাম বাহক মাতার সাথে স্বাভাবিক পিতা, বাহক মাতার সাথে স্বাভাবিক মাতার সাথে রোগী পিতা, এই সমস্ত যখন আমরা ক্রস দিবে করতে, তখন আমরা এইভাবে সেই ছকের মাধ্যমে করতে পারবো। এটাকে আমাদের বলা হয় চেকার বোর্ড, ঠিক এটাকে আমাদের চেকার বোর্ড বলে। এই চেকার বোর্ড আমরা বের করবো। চেকার বোর্ডের আমাদের খুব প্রশ্নটা ঠিক এরকমভাবে করে, যদি টোটাল পুত্র সন্তান জানতে চাই এইভাবে বলবো। আর অ্যাকচুয়ালি আমাদের হিমোফিলিয়ার ক্ষেত্রে বা এক্স ক্রোমোজোম বাহিত জিনের ক্ষেত্রে, জিনঘটিত রোগের ক্ষেত্রে পুত্র সন্তান এবং কন্যা সন্তান আলাদা আলাদাভাবে পার্সেন্টেজ জানতে চাইবে, ঠিক এইভাবে আমরা বের করবো। তো আজকে আমাদের এতটুকুই।